ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। 2024 সালের সেই বহুল আলোচিত গণঅভ্যুত্থানের পর যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার আসন থেকে নামল, তখন অনেকে ভেবেছিলেন এবার বুঝি আওয়ামী লীগের গল্প শেষ। কিন্তু বাংলাদেশের রাজনীতির গল্প কি আর এত সহজে শেষ হয়? এখানে শেষ মানেই আর একটা শুরুর ভূমিকা মাত্র। কার্যক্রমে নিষেধাজ্ঞা এই শব্দটা শুনতে যতটা কঠোর, বাস্তবে ততটাই চটকদার। কাগজে কলমে নিষিদ্ধ থাকলেও বাস্তবের মাটিতে রাজনীতি তার নিজস্ব পথ খুঁজে নেয়। গত কয়েকদিনে ঢাকার অলিগলি থেকে শুরু করে জেলা উপজেলার নির্জন প্রান্তর পর্যন্ত ছড়িয়ে পড়েছে সেই পুরনো সুর, মিছিল, স্লোগান আর মাঝে মধ্যে একটু নাটকীয়তা। যেন নিষিদ্ধতা এখানে এক ধরনের রোমাঞ্চ, আর রোমাঞ্চ মানেই বাঙালির কাছে আকর্ষণ। এই আকর্ষণেরই এক অভিনব রূপ দেখা গেল লক্ষ্মীপুরের কমলনগরে। রাতের অন্ধকার, যে অন্ধকারে সাধারণত কবিরা প্রেম খোঁজেন, সেখানে রাজনীতিকরা খুঁজে পেলেন শপথ। মোবাইলের ক্ষীণ আলোয় দাঁড়িয়ে একদল মানুষ শপথ নিচ্ছেন দেশে ফিরিয়ে আনবেন তার প্রাণপ্রিয় নেত্রীকে, অর্থাৎ সেই বহুল আলোচিত নাম ব্যক্তি শেখ হাসিনা। দৃশ্যটা যেন আধুনিকতার মোড়কে পুরনো যুগের গোপন সভা, কেবল মশালের বদলে এসেছে মোবাইলের টর্চ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হলো আলোচনা, সমালোচনা আর বাঙালির চিরন্তন প্রিয় কাজ ব্যাখ্যা বিশ্লেষণ। কেউ বললেন এই তো শুরু, কেউ আবার ঠোঁট উল্টে বললেন এতে কিচ্ছু হবে না। কিন্তু আসল প্রশ্নটা রয়ে গেল মাঝখানে ঝুলে। নিষিদ্ধ রাজনীতি কি সত্যি থেমে যায়, নাকি কেবল ছদ্মবেশ বদলায়? তৃণমূলের নেতাকর্মীদের এই শপথের ভাষায় ছিল আবেগ, ছিল প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা, আর ছিল সংগ্রামের প্রতিশ্রুতি। দেশের সেবায় নিয়োজিত হব, এই বাক্যটি বাঙালি রাজনীতিতে এতবার উচ্চারিত হয়েছে যে এখন এটি এক ধরনের চিরন্তন কবিতার মতো শোনায়। তবে এই কবিতার সুর কখনো মধুর, কখনো কর্কশ, তা নির্ধারণ করে দেয় কে গাইছে আর কে শুনছে তার উপর। শপথ শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই স্লোগানগুলো উচ্চারিত হলো এমন স্বাভাবিকতায় যেন নিষেধাজ্ঞা বলে কিছুই নেই। বরং এর সঙ্গে যুক্ত হলো তেল, গ্যাস ও বিদ্যুতের দাবিও। রাজনীতির চিরচেনা কৌশল, যেখানে আবেগ আর বাস্তবতার মিশেল ঘটিয়ে জনমানসে প্রভাব ফেলা যায়। এদিকে প্রশাসনও বসে নেই। কমলনগর থানার ওসি জানালেন ভিডিওটি তাদের নজরে এসেছে, যাচাই বাছাই চলছে, আইন তার নিজের গতিতে চলবে। এই কথাটি আমরা এতবার শুনেছি যে এখন এটি এক ধরনের প্রবাদে পরিণত হয়েছে। তবে আইন কখন দ্রুত হাঁটে আর কখন ধীর গতিতে চলে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হবার দরকার নেই, একটু অভিজ্ঞ হলেই চলে। অন্যদিকে কক্সবাজারের আইনজীবীদের একটি দল বিষয়টিকে অন্য দৃষ্টিতে দেখছেন। তারা চিঠি লিখেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে, দাবি তুলেছেন যে আওয়ামী লীগের রাজনীতির উপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাদের যুক্তি, সংবিধানের 38 অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আইনজীবীরা সাধারণত শব্দ নিয়ে খেলেন না, তারা শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, আর সেই অস্ত্র এবার ছুঁড়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। তাদের বক্তব্যে এক ধরনের আইনি দৃঢ়তা আছে, আবার আছে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এক ধরনের সংঘাত। তারা বলছেন কোনো দলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নিষিদ্ধ করা সংবিধানের পরিপন্থী। কিন্তু প্রশ্ন হলো, সংবিধান আর রাজনীতির এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয়ী হয় কে? ইতিহাস বলছে উত্তরটা সবসময় একরকম হয় না। 2025 সালের মে মাসে যখন অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনূস, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন এনে এই নিষেধাজ্ঞা জারি করল, তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো সাময়িক। কিন্তু রাজনীতিতে সাময়িক শব্দটি অনেক সময় স্থায়ীর চেয়েও দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। এরপর এলো নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়ী হলো। অনেকে আশা করেছিলেন ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে হয়তো কিছুটা নরম হবে পরিস্থিতি। কিন্তু বাস্তবতা হলো নিষেধাজ্ঞা রয়ে গেল, বরং আইনি কাঠামোতে আরও শক্ত হলো। তবুও মাঠের রাজনীতি থেমে থাকেনি। ঢাকাসহ বিভিন্ন জায়গায় মিছিল, মানববন্ধন, এমনকি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সব কিছুই যেন এক ধরনের বার্তা দিচ্ছে, আমরা আছি, আমরা থাকব। আফম বাহাউদ্দিন নাসিম স্পষ্ট করেই বলেছেন, সরকারের সিদ্ধান্ত যাই হোক, তাদের কার্যক্রম চলবে। এই বক্তব্যে এক ধরনের রাজনৈতিক দৃঢ়তা আছে, আবার আছে বাস্তবতার সঙ্গে এক ধরনের সংঘর্ষ।
কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফিরে আসার চেষ্টা স্বাভাবিক, কিন্তু সেই চেষ্টা সফল হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে সরকারের উপরে। আর সরকার, বিশেষ করে যখন বিরোধী পক্ষ, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের চাপের মধ্যে থাকে, তখন সিদ্ধান্ত নেওয়া এত সহজ হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে মহিউদ্দিনের কথায় একটি পুরনো রাজনৈতিক দল হিসেবে ফিরে আসার চেষ্টা করাটা অস্বাভাবিক নয়, বরং সেটিই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকতার মধ্যেও থাকে অনিশ্চয়তা, যেন নদীর স্রোত আছে কিন্তু গন্তব্য অজানা। সব মিলিয়ে লক্ষ্মীপুরের সেই রাতের শপথ কেবল একটি ঘটনা নয়, এটি এক ধরনের প্রতীক। নিষিদ্ধতার ভেতরেও রাজনীতির স্পন্দন, অন্ধকারের মধ্যেও আলো খোঁজার চেষ্টা, আর সবচেয়ে বড় কথা, ফিরে আসার এক অনির্বাণ আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এই শপথ কি কেবল রাতের অন্ধকারেই সীমাবদ্ধ থাকবে, নাকি একদিন দিনের আলোয় এসে দাঁড়াবে? বাঙালির রাজনীতি সেই উত্তরের অপেক্ষায় আছে। আর আমরা কেবল দর্শক, মাঝে মাঝে সমালোচক, আর কখনো কখনো এই নাটকেরই অংশ।